ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাসে রয়েছি আমরা। কিছুটা ক্লাস হয়ে গেছে অবশ্যই এবং কিছুটা বাকি রয়েছে, তাই আমি কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাব। স্যার প্লিজ। একদম। তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে সাবশেল নিয়ে, যে কোন শেলের মধ্যে কটা সাবশেল থাকবে। তাহলে আমি পরিষ্কার দেখতে পেলাম যে কে শেলের মধ্যে আলটিমেটলি সাবশেলগুলো কি কি পেলাম, এস। এল এর মধ্যে সাবশেল পেলাম হলো এসপি, এম এর মধ্যে হচ্ছে এসপিডি অ্যান্ড এন এর মধ্যে আমি নো ডাউট পেলাম হচ্ছে এসপিডিএফ। এবং তোমাদের সুবিধার জন্য বা মনে রাখার জন্য বললাম, যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাকে মনে রাখো, এন এর ভ্যালুগুলো যদি মনে রাখো, সেখান থেকেও তুমি নো ডাউট সাবশেলগুলোকে কিন্তু ক্যালকুলেট করতে পারবে। তাহলে এইভাবে আমরা কিন্তু শেল এবং সাবশেলকে ক্যালকুলেট করতে পারি। এখান থেকে আরেকটা ফর্মুলার সঙ্গে তোমাদের একটু পরিচয় করাই, সেটা হচ্ছে এন স্কোয়ার। এই যে এন স্কোয়ার, এই এন স্কোয়ারটাকে আমরা কি জন্য ব্যবহার করে থাকি বা কি ক্যালকুলেট করার জন্য ব্যবহার করে থাকি। এন স্কোয়ার এই টার্মটা আমরা ব্যবহার করে থাকি টু ক্যালকুলেট দ্য অরবিটাল। এই যে একটু আগে তোমাদের অরবিটালের কথা বলছিলাম, এস এর একটি অরবিটাল, পি এর 3টে অরবিটাল, ডি এর 5টি অরবিটাল বা এফ এর 7টি অরবিটাল, বা যেটা বললাম ডেফিনেশনে যে এমন একটি পজিশন যেখানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম, মানে যেখানে ইলেকট্রন পাওয়ার প্রবণতা সবথেকে বেশি। তো সেই অরবিটালকে আমরা ক্যালকুলেট করে থাকি এই রুল অর্থাৎ এন স্কোয়ার ফর্মুলার মাধ্যমে। এবার এটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করব, কিভাবে ব্যবহার করব, একটু পরিষ্কারভাবে দেখে নিই। দেখো তোমরা এইটুকু ব্যাপারটা ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই, যে কে কে আমরা ইন্ডিকেট করছি n = 1 দিয়ে, এল কে আমরা ইন্ডিকেট করছি n = 2 দিয়ে, এম কে আমরা ইন্ডিকেট করছি n = 3 দিয়ে, এবং এন কে আমরা ইন্ডিকেট করছি n = 4 দিয়ে। তাহলে আমি যে সূত্রটা তোমাদের সাথে পরিচয় করিয়েছি সেটা হচ্ছে অরবিটালের এন স্কোয়ার। এন স্কোয়ার ফর্মুলাটা আমরা ইন্ডিকেট করছি কিসের জন্য, অরবিটালকে ক্যালকুলেট করার জন্য। এবার আমরা দেখি কিভাবে ক্যালকুলেটটা করব। আমি এখানে এন স্কোয়ার ফর্মুলাটা লিখে রাখলাম তোমাদের সুবিধার জন্য। তাহলে এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে স্যার কে শেলের অরবিটাল সংখ্যা কত, তাহলে কে মানে এন এর মান কত, 1, তাহলে ফর্মুলা হচ্ছে কি 1 স্কোয়ার। তাহলে কে শেলের অরবিটালের সংখ্যা হচ্ছে 1। দেখো আমি সত্যি বলছি না মিথ্যে, কে তে সাবশেল হচ্ছে কত, এস। তাহলে এস এর অরবিটাল সংখ্যা আমরা কি দেখেছিলাম, দেখো একটা। তাহলে অবশ্যই করে আমি বুঝতে পারছি যে কে শেল তার অরবিটালের সংখ্যা হচ্ছে কত, 1। আমি সেটার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে বের করতে পারি। দেখো এল মানে এন এর মান কত, 2। আমরা বের করব কি ফর্মুলা দিয়ে, 2 স্কোয়ার মানে কতগুলো হবে, 4। দেখো এস এর একটু আগে দেখলাম কতগুলো অরবিটাল, একটা। আর পি এর অরবিটাল কতগুলো থাকে, 3টে। দেখে নাও, দেখো এস এর হচ্ছে একটা, আর পি এর অরবিটাল একটা, দুটো, 3টে। তাহলে 3 আর 1 যোগ করলে কত হয়, 4। তাহলে নো ডাউট আমি এখানে দেখতে পাচ্ছি যে এল শেলটার মধ্যে আলটিমেটলি টোটাল অরবিটালের সংখ্যা হচ্ছে কত, 2 স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু 4। দেখো এন, এম মানে এন এর মান কত, 3। তাহলে ফর্মুলা কি বলছে আমাকে, এন স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার মানে 9। তাহলে দেখো এস এর অরবিটাল একটা, পি এর অরবিটাল 3টে, 3 আর 1 কত হলো, 4। আর ডি এর অরবিটাল হচ্ছে 5টা, 4 আর 5 দেখো 9। সিমিলার ভাবে n ইকুয়ালস টু যদি 4 ধরি তাহলে কত হচ্ছে, 4 4 16। এস এর একটা, পি এর 3টে, ডি এর 5টা এবং এফ এর হচ্ছে 7টা। দেখো যোগ করলে আলটিমেটলি তুমি অরবিটাল পেয়ে যাচ্ছ কত, 16। তাহলে এইভাবে আমরা কিন্তু অরবিটালগুলোকে ক্যালকুলেট করতে পারি, যে কোন শেল তার কি সাবশেল এবং তার মধ্যে কি কি অরবিটাল থাকে। এই টোটাল ক্যালকুলেশনটা কিন্তু এই পিকচারটার মধ্যে আছে। খুব ঠান্ডা মাথায় যারা কপি করছো করে নাও, খুব ধীর স্থিরভাবে ব্যাপারটাকে কিন্তু পড়বে, দেখবে সমস্ত কোশ্চেনগুলোকে এইভাবেই তোমরা অ্যান্সার করতে পারবে। এখান থেকে কোনো কোশ্চেন তাহলে আর আটকাবে না। ওকে, আচ্ছা নেক্সট আমরা যেটা আসব সেটা হচ্ছে আইসো ইলেকট্রনিক কনসেপ্ট। দেখো আগের দিন সেশনে আমি তোমাদের সাথে আইসোটোপ নিয়ে আলোচনা করেছিলাম, আইসো বার্ন নিয়ে আলোচনা করেছিলাম, আইসো টোন নিয়ে আলোচনা করেছিলাম, আইসো ডায়াফান নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেখান থেকে আরো কি কি ট্রিকি কোশ্চেন আছে সেগুলোকে দেখিয়েছিলাম। ওই দিন আমি আইসো ইলেকট্রনিক কথাটা বলিনি, তার একটাই কারণ এই ইলেকট্রনিক কনফিগারেশনটা শিখবো, আয়ন কনসেপ্ট শিখবো, তারপর আমরা আইসো ইলেকট্রনিককে নিয়ে একটু আলোচনা করব। দেখো নামটা শুনেই বুঝতে পারছো আইসো কথার অর্থ আমি কি শিখিয়েছিলাম, সেম। আর ইলেকট্রনিক কথাটা এসছে ইলেকট্রন থেকে, তার মানে আমি নো ডাউট বলতে পারি যাদের নাম্বার অফ ইলেকট্রনটা হচ্ছে কি, সেম। তাহলে যাদের নাম্বার অফ ইলেকট্রনটা সেম আমি তাদেরকে বলবো এক কথায় আইসো ইলেকট্রনিক। ধরো আমাকে পরীক্ষায় জিজ্ঞেস করা হলো Na+, O2-
Mg2+ এদের মধ্যে কি সম্পর্ক? ধরো এটা আমাকে জিজ্ঞেস করা হলো Na+ O2- Mg2+ এদের মধ্যে কি সম্পর্ক। তাহলে দেখো আমি এখানে দেখতে পাচ্ছি সোডিয়ামটা ক্যাটায়ন শো করেছে, অক্সিজেনটা অ্যানায়ন শো করেছে, অবশ্যই আবার দুটো মাইনাস, আর ম্যাগনেসিয়ামটা ক্যাটায়ন শো করেছে 2+। তাহলে আমরা জানি সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে কত? 11। তাহলে প্লাস দেখাচ্ছে মানে অবশ্যই ইলেকট্রন এসছে না গেছে। আমরা কি বলেছিলাম, কি শিখিয়েছিলাম, যে ক্যাটায়ন কখন তৈরি হয়? যখন ইলেকট্রন লস করে। তাহলে আমি জানি প্রোটন 11 মানে ইলেকট্রনও 11টাই ছিল, কিন্তু প্লাস শো করছে মানে একটা ইলেকট্রন, একটা প্লাস যেহেতু একটা ইলেকট্রন চলে গেছে। তাহলে এখন বর্তমানে ইলেকট্রন আছে কতগুলো এর মধ্যে? 10টা। অক্সিজেন অ্যাটমিক নাম্বার কত? 8, মানে আমি বলতে পারি প্রোটন সংখ্যা কত? 8। তার মানে এর মধ্যে ইলেকট্রনও 8টাই ছিল, কিন্তু মাথায় কি দেখাচ্ছে? 2-, তার মানে অ্যানায়ন। অ্যানায়ন কখন শো করে? যখন ইলেকট্রন আসে। কটা ইলেকট্রন এসছে? দুটো ইলেকট্রন এসছে, তাই 2- দেখাচ্ছে। তাহলে প্রোটন ছিল 8টা, ইলেকট্রনও ছিল 8টা, কিন্তু যেহেতু 2- দেখাচ্ছে তার মানে আমি বলতে পারছি দুটো ইলেকট্রন এসছে। তাহলে এখন বর্তমানে ইলেকট্রনের সংখ্যা কত হয়েছে? 8 আর 2 10। সিমিলার তুমি ম্যাগনেসিয়াম দেখো, অ্যাটমিক নাম্বার কত? 12। তার মানে প্রোটন ছিল কতগুলো? 12টা, ইলেকট্রনও ছিল কতগুলো? 12টা, কিন্তু মাথায় 2+ দেখাচ্ছে মানে বর্তমানে দুটো ইলেকট্রন এখন চলে গেছে। তাহলে এখন বর্তমানে ইলেকট্রন সংখ্যা কত? 12 - 2 = 10। এবার পরীক্ষায় যখন এই কোশ্চেনগুলো দিয়ে দেবে, তোমাকে কিন্তু এই অ্যাটমিক নাম্বারগুলো কখনোই উল্লেখ করে দেবে না। সেই জন্য আমি আজকের সেশনে প্রথম দিকেই বললাম 1 থেকে 20 অ্যাটমিক নাম্বার মুখস্থ রাখার দায়িত্ব তোমার নিজের, কারণ এই কোশ্চেনগুলোকে অ্যান্সার করতে গেলে এইগুলো তোমাকে কিন্তু হেল্প করবে। সেই জন্য আলটিমেটলি খুব ভালো করে 1 থেকে 20 অর্থাৎ হাইড্রোজেন থেকে আপ টু ক্যালসিয়াম একটু মাথায় রাখার চেষ্টা করো। এবার লক্ষ্য করো এখানে তুমি ইলেকট্রন দেখতে পাচ্ছ সোডিয়াম প্লাসের ক্ষেত্রে 10, অক্সিজেনের ক্ষেত্রে 10, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 10, প্রত্যেক ক্ষেত্রে সেম। তাহলে প্রত্যেক ক্ষেত্রে যখন সেম, তাহলে অবশ্যই বুঝতে পারছি ইলেকট্রন সংখ্যা সেম মানে দে উইল বি দা আইসো ইলেকট্রনিক। তাহলে এই আয়ন কনসেপ্ট যদি আমরা না জানতাম, এই যদি ইলেকট্রনিক কনফিগারেশন করতে আমরা না জানতাম, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা আইসো ইলেকট্রনিক শিখতে পারতাম না। সেই জন্য আগের দিনের সেশনে আমি আইসো ইলেকট্রনিকটা বলিনি, আজকে আয়ন কনসেপ্টটা বলে তারপর বলবো বলে রেখে গেছিলাম। এর পাশাপাশি আরেকটি জিনিস তোমাকে বলি, যদি আমাকে পরীক্ষায় এই আয়ন দিয়ে না দেয় তখন আমরা কি করব? সাপোজ ধরো তোমাকে কোশ্চেনটা দিল এইভাবে, ধরো তোমার পরীক্ষায় জিজ্ঞেস করলো যে N2O এবং CO2 এদের মধ্যে কি সম্পর্ক? N2O এবং CO2 এদের মধ্যে কি সম্পর্ক? তাহলে দেখো এখানে আমরা প্রত্যেকেই জানি নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 7। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। এই যে বললাম আমি পরপর করগুণে, এটা তোমাকেও কিন্তু পরীক্ষার হলে এইভাবেই করগুণে করতে হবে। 1 থেকে 20 বারবার বলছি মুখস্থ করো। নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার পরিষ্কার দেখতে পাচ্ছি কত? 7। তাহলে অ্যাটমিক নাম্বার 7 মানে তার মধ্যে ইলেকট্রন সংখ্যা কত? 7। কটা নাইট্রোজেন আছে? দুটো। তাহলে একটা যদি 7 হয় দুটো কত হবে? 14। অক্সিজেন কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন 8। তার মানে ইলেকট্রন সংখ্যাও 8। তাহলে যোগ করলে কত হচ্ছে? 22। এটা হচ্ছে টোটাল ইলেকট্রন অফ N2O, নাইট্রাস অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে গল্পটা কি? কার্বনের অ্যাটমিক নাম্বার 6, তার মানে ইলেকট্রন সংখ্যাও 6। আর অক্সিজেন আমি কত পেয়েছি? 8, তার মানে ইলেকট্রন সংখ্যাও 8। কটা অক্সিজেন আছে? দুটো, তার মানে 8 আর 8 16। যোগ করলে কত হয়? 22। তাহলে দেখো দুই ক্ষেত্রেই ইলেকট্রনের সংখ্যাটা কিন্তু আলটিমেটলি সমান। তাহলে আমি বলতে পারি N2O and CO2 both have isoelectronic concept. both are isoelectronic. তাহলে এইভাবে আলটিমেটলি কিন্তু আমরা আইসো ইলেকট্রন এই ব্যাপারটাকে কিন্তু করতে পারি, এবং পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। খুব সতর্ক থেকো এবং খুব ভালোভাবে এই জায়গাগুলো রেডি করো। ওকে, আচ্ছা নেক্সট আমরা আসবো, সেটা হচ্ছে নেক্সট আমরা যে পার্টটাকে নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আলটিমেটলি মোল কনসেপ্ট। আচ্ছা তোমাদের মোল কনসেপ্টে আসার আগে আমি একটু ডিসকাশন করে দিই, তাহলে তোমাদেরও সুবিধা হবে। সেটা হচ্ছে এই যে আমরা দেখলাম রাদারফোর্ডের মডেলের কিছু ত্রুটি ছিল এবং সেই ত্রুটিকে দূরীভূত করেছিলেন তার স্টুডেন্ট নিলস বোর।
এবং সেই নিলস বোর কোন তথ্যের মাধ্যমে সেই ত্রুটিটাকে দূর করতে পেরেছিলেন, কেন আমরা নিলস বোরের এই মডেলটাকে এত বেশি অ্যাকসেপ্ট করতে পেরেছি বা নিয়েছি, তার যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে একটু মাথায় রেখো। সেই কনসেপ্টটাকে আমরা বলবো হচ্ছে আলটিমেটলি স্টেশনারি অরবিট কনসেপ্ট। এই জায়গাটাকে একটু মাথায় রেখো যে আমরা নিলস বোরের এই তথ্যটাকে এত বেশি গুরুত্ব দিয়ে নিচ্ছি, তার একটাই কারণ, তিনি আমাদের প্রোভাইড করেছিলেন স্টেশনারি অরবিট কনসেপ্ট। এই স্টেশনারি অরবিট কনসেপ্টটা কি? দেখো, আমি মনে করলাম এই হচ্ছে একটা নিউক্লিয়াস, ঠিক? ইলেকট্রনটা এখানে আলটিমেটলি কি করছে? রিভলভ করছে। তাহলে এই পজিটিভ নিউক্লিয়াস ইলেকট্রনটাকে তার নিজের কেন্দ্রের দিকে টেনে রেখেছে। আমি মনে করলাম কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন যেটাকে বলেছিলাম, সেই ফোর্সটাকে আমি ধরো বললাম F1। এবং আমরা প্রত্যেকেই জানি ফিজিক্সের নিয়মে যদি হাতের মধ্যে একটা ঢিলকে বেঁধে ভনভন করে ঘোরাই, তাহলে ঢিলটা একটা সরলরেখা বরাবর ছিটকে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখায়। বা বর্ষাকালে আমরা দেখেছি যখন সাইকেল নিয়ে রাস্তায় বেরোই বা বাইক নিয়ে যখন বেরোই, তখন চাকার থেকে কাদাগুলো ছিটকে একটা সরলরেখা বরাবর মুভ করে সামনের দিকে, যেটাকে আমরা কি বলি? সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে এখানে যখন ইলেকট্রনটাও আলটিমেটলি কন্টিনিউ র্যান্ডামলি মুভ করছে, এই ইলেকট্রনেরও এই কক্ষ থেকে ছিটকে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা আছে, যেটাকে আমরা F2 দিয়ে ডিনোট করছি। তাহলে এই যে F1 এবং এই যে F2 এর তিনটে কন্ডিশন হতে পারে। ধরো যদি F1টা গ্রেটার দ্যান F2 হয়, তাহলে F1 মানে কোনটাকে বলেছি? যে ফোর্সটার মাধ্যমে পজিটিভ নিউক্লিয়াস ইলেকট্রনটাকে তার নিজের কেন্দ্রের দিকে টানছে, সেটা হচ্ছে F1। তাহলে এই F1 যদি বেশি হয়, তাহলে ইলেকট্রন আস্তে আস্তে সরতে সরতে কোথায় আসবে? নিউক্লিয়াসের গায়ে উঠে আসবে। স্যার যে কারণের জন্য সাকসেস পায়নি, স্টুডেন্টেরও সেই জায়গাটাই ভুল হতো, তিনি এটাকে নিলেন না। যদি F2 গ্রেটার দ্যান F1 হয়, তাহলে তো ইলেকট্রন ছিটকে বেরিয়ে চলে যাবে, কারণ এই ফোর্সটা সব থেকে বেশি। তাহলেও ব্যাপারটা ডিস্টেবিলাইজড হয়ে যাচ্ছে। তিনি এটাকেও কোনো গুরুত্ব দিলেন না। তিনি যেটাতে গুরুত্ব দিলেন যে এই F1 উইল বি ইকুয়ালস টু F2, মানে ফোর্স অফ অ্যাট্রাকশন যেটাকে আমরা কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন বলছি, এবং এই যে সেন্ট্রিফিউগাল ফোর্স, এই দুটো ফোর্সের মান সমান। আর এই দুটো ফোর্সের মান সমান বলেই ইলেকট্রনটা নিউক্লিয়াসের গায়ে উঠে আসে না, বা নিউক্লিয়াস মানে ইলেকট্রনটা কক্ষ থেকে ছিটকেও বাইরে বেরিয়ে যায় না। আর এই কন্ডিশনটাকেই আমরা বলি হচ্ছে স্টেশনারি অরবিট কনসেপ্ট। এবং এই যে স্টেশনারি অরবিট কনসেপ্ট, এটা কিন্তু আমরা কমপ্লিটলি পেলাম বোরের তথ্য অনুসারে। তাহলে পরীক্ষা যদি জিজ্ঞেস করে হু সাজেস্টেড অ্যাবাউট দ্য স্টেশনারি অরবিট, স্টেশনারি অরবিট সম্পর্কে কে সাজেস্ট করেছেন, তাহলে অবশ্যই তোমার অ্যান্সার হবে নিলস বোর। এবং আমি পড়ানোর সূত্র ধরে বারবার বলেছি যে পরবর্তীকালে এরও একটা মডিফিকেশন হয়েছে, যে আমরা যেটা বারবার বলছি রাদারফোর্ড বা নিলস বোরে যে পজিটিভ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সার্কুলার পাথওয়েতে ঘুরছে, এই মডিফিকেশনটাও করেছিলেন সমারফিল্ড। সমারফিল্ড সেখানে যেটা বলেছিলেন সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কনসেপ্ট। আমরাও দেখেছি সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যখন গ্রহগুলো ঘোরে, তারা কিন্তু বৃত্তাকার পথে ঘোরে না, একটা উপবৃত্তাকার পথে ঘোরে। ঠিক এখানেও একই কনসেপ্ট, পজিটিভ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যখন ঘুরবে, তখন কিন্তু তারা একটা উপবৃত্তাকার কক্ষপথ বরাবর ঘুরবে, যেটাকে আমরা বলছি ইলেকট্রিক্যাল অরবিট। আর এই ইলেকট্রিক্যাল অরবিটের কথা তিনি বললেন, তিনি হচ্ছেন আমাদের সমারফিল্ড। তাহলে এই মডেলগুলো তোমাদের পরীক্ষায় আসে, এই মডেলগুলো তোমাকে পড়তে হবে। নাম্বার 1 রাদারফোর্ড মডেল, নাম্বার 2 বোরের মডেল, এবং নাম্বার 3 হচ্ছে সমারফিল্ডের মডেল। আমরা আজকের সেশনে একটু জাস্ট মলিকিউল এবং মলিকিউলার ওয়েট সম্পর্কে একটু জাস্ট ধারণা রাখবো। কিরকম জিনিসটা একটু দেখি। আমরা অ্যাটমিক ওয়েট ক্যালকুলেট করতে পারি। আমরা প্রত্যেকেই জানি যে অ্যাটমিক ওয়েটকে ক্যালকুলেট করি একটি পার্টিকুলার স্কেল, যাকে আমরা বলি কার্বন 12 C12 স্কেলের সাহায্যে আমরা অ্যাটমিক ওয়েটগুলোকে ক্যালকুলেট করতে পারি। এবং এই যে অ্যাটমিক ওয়েটের ক্যালকুলেশন, এটা আলটিমেটলি কিন্তু ভ্যারি করে, অবশ্যই আইসোটোপ ওয়াইজ ভ্যারি করে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা দেখতে পাই। দেখো, আমরা 1 থেকে 20 অবধি অ্যাটমিক নাম্বার মুখস্থ করছি। যদি 1 থেকে 20 অবধি অ্যাটমিক নাম্বার আমরা মুখস্থ করতে পারি, তাহলে সেখান থেকে যে কোনো অ্যাটমের আমরা কিন্তু অ্যাটমিক ওয়েটটাকেও ক্যালকুলেট করতে পারবো। হ্যাঁ, এটাও কোনো বিজ্ঞানীর দেওয়া রুল নয়, জাস্ট আমার বানানো একটা ছোট্ট রুল, যেটা দিয়ে আমি পরীক্ষায় পাশ করে গেছি। আলটিমেট তোমরাও পরীক্ষায় হয়তো পাশ করবে, এবং সেখান থেকে তোমরা খুব সুন্দরভাবে আলটিমেটলি কিন্তু অ্যাটমিক ওয়েটগুলোকে মাথায় রাখতে পারবে। এবং বারবার বলে দিই, এই রুলটা কিন্তু 1 থেকে 20 অবধি এই অ্যাটমিক নাম্বারের জন্যই প্রযোজ্য, এর বেশি কিন্তু আলটিমেটলি যাবে না। আর তোমাদের সিলেবাসটা 1 থেকে 20 মধ্যেই আছে, চিন্তার কোনো কারণ নেই। দেখো রুলটা কি বলছে। আমি এখানে অ্যাটমিক নাম্বার লিখলাম, আমি এখানে অ্যাটমিক ওয়েট লিখলাম। খুব ভালো করে লক্ষ্য করবে, অ্যাটমিক নাম্বার যদি ইভেন হয়, মানে জোড় সংখ্যায় হয়, 2, 4, 6, 8 এরকম যদি হয়,
তাহলে যে নাম্বারটা আছে সেই নাম্বারটার সঙ্গে তুমি জাস্ট 2 গুণ করে দেবে, পেয়ে যাবে অ্যাটমিক ওয়েট। যদি অ্যাটমিক নাম্বারটা অড হয়, বিজোড় সংখ্যা হয় 1 3 5 7, তাহলে যে নাম্বারটা তুমি পাচ্ছ অ্যাটমিক নাম্বার তার সঙ্গে 2 তো অবশ্যই গুণ করবে, করে একটা 1 যোগ করবে। হ্যাঁ, এই রুলেরও অবশ্যই প্রচুর ত্রুটি আছে, প্রচুর ডিমেরিট আছে, বা প্রচুর বলতে পারো এক্সেপশন আছে, যেহেতু আমার বানানো রুল। যেরকম কি কি এক্সেপশন আছে, হাইড্রোজেন, এটা তোমাকে মনে রাখতে হবে। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার আমরা জানি কত, 1, তাহলে আমার রুল অনুযায়ী হওয়া উচিত ছিল কত, 1 × 2 + 1 3, বাট ইট শোজ 1, ইউ হ্যাভ টু রিমেম্বার ইট। এটা তোমাকে মনে রাখতে হবে। দেখো 20খানা মুখস্থ করার থেকে 3-4টে মুখস্থ করা যায়, তাই 3-4টে যে এক্সেপশন আছে সেটাকে আমরা মুখস্থ করব, বাকিটা আমরা রুলের মারফতে মনে রাখবো, এবং অ্যাপ্লিকেশন করতে 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 তখন ব্যাপারটা মুখস্থই এসে যাবে, তখন আর তোমাকে এত ক্যালকুলেশন করে দেখতে হবে না। আরেকটা যেমন নাইট্রোজেন, অ্যাটমিক নাম্বার 7, তাহলে 7 মানে অবশ্যই অড হওয়া উচিত কত, 7 × 2 + 1 মানে 14 + 1 15, বাট ইট শোজ 14। এটা তোমাকে মনে রাখতে হবে। যেমন ধরো বললাম ক্লোরিন, অ্যাটমিক নাম্বার কত, 17, তাহলে হওয়া উচিত ছিল কত, 17 × 2 35 + 1 36, বাট ইট শোজ 35.5। আর এই যে মাঝে মাঝে অ্যাটমিক ওয়েটগুলো এরকম ফ্র্যাকশনে পাই, এই অ্যাটমিক ওয়েটগুলো ফ্র্যাকশনে আসার জন্য রেসপন্সিবল হচ্ছে কিন্তু আলটিমেটলি আইসোটোপ। তাহলে এই জায়গাটা খুব ভালো করে মাথায় রেখে দাও যে অ্যাটমিক ওয়েট সামটাইমস ফ্র্যাকশনাল ডিউ টু ফর দ্য ভ্যারিয়েশন অফ আইসোটোপ। আমরা আইসোটোপ আগের দিন সেশনে পড়েছিলাম, যেখানে দেখেছিলাম ক্লোরিনের দুটো আইসোটোপকে নিয়ে আমরা ডিল করি, একটা 17Cl35, আরেকটি হচ্ছে 17Cl37। তাহলে এই যে ডিফারেন্ট আইসোটোপগুলো আমরা ডিফারেন্ট রেশিওতে আমাদের অ্যাটমসফিয়ারে পাই, তাই টোটালটাকে কালেক্ট করে যখন তাদের অ্যাভারেজ হিসাবে অ্যাটমিক ওয়েটকে ক্যালকুলেট করতে বসি, তখন দেখা যায় এই অ্যাটমিক যে ওয়েট সেটা ফ্র্যাকশনে চলে আসে। তাহলে অ্যাটমিক ওয়েট ফ্র্যাকশন হওয়ার জন্য রেসপন্সিবল কিন্তু আলটিমেটলি আমাদের এই আইসোটোপ। ওকে, অনেক ধন্যবাদ স্যার, আজকে তো সময় একদম শেষ, তাই এখানেই শেষ করতে হচ্ছে। আপনার কিছু বোঝানো কি বাকি রয়ে গিয়েছিল? না, সেরকম কিছু নেই। আমি মলিকুলার ওয়েটটা তাহলে আমি নেক্সট সেশনে তাহলে স্টুডেন্টদের সাথে ডিসকাশন করব। সময় একদম শেষ হয়ে গেছে আজকে, আমরা নেক্সট ডেতে আর নেক্সট ক্লাসে সেটা বুঝে নেব। অনেক ধন্যবাদ অনলাইন ক্লাসে আসার জন্য, আপনাদেরও অনেক ধন্যবাদ। আর যেটুকু বাকি রয়ে গেল ডেফিনেটলি আমরা সেটা নেক্সট ক্লাসে শিখে নেব বা জেনে নেব। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।